এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আমরা আজকে পড়ব বাংলা সাহিত্যের একটি অত্যন্ত জনপ্রিয় ধারা, যার নাম লৌকিক সাহিত্য। আমরা প্রত্যেকেই কম বেশি প্রত্যেকেই ফোক কালচার বা লোক সংস্কৃতি এই কথাটার সঙ্গে পরিচিত। এই লোক সংস্কৃতির মধ্যে আমরা দেখতে পাই লৌকিক সাহিত্য, লোকগান, লোকনৃত্য ইত্যাদি নানান ধরনের বিষয়াশয়। লৌকিক সংস্কৃতি বা লোক সংস্কৃতির একটি পার্ট লৌকিক সাহিত্য। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে বা আসাটা খুবই স্বাভাবিক যে লৌকিক সাহিত্য আলাদা করে পড়বো কেন, এটাও তো সাহিত্যই। হ্যাঁ, লৌকিক সাহিত্য অবশ্যই একটা সাহিত্য, তবে প্রচলিত সাহিত্য ধারা তার সঙ্গে লৌকিক সাহিত্যের কিছু বিশেষ পার্থক্য রয়েছে। তাই লৌকিক সাহিত্য বাংলা সাহিত্যে একটা বিশিষ্ট জায়গা দখল করে আছে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। লৌকিক সাহিত্যে প্রথমে আসি আমরা লোক সাহিত্যে লোক এই কথাটিতে। লৌকিক সাহিত্য বা লোক সাহিত্যে লোক বলতে আমরা কি বুঝি? লৌকিক সাহিত্য বা লোক সাহিত্যে লোক বলতে আমরা আমাকে বা তোমাকে বা অন্য কাউকে, যে কোনো একজন লোককে বোঝায় না। এখানে লোক কথার অর্থ হলো একটা অনেক দিন ব্যাপী, মানে দীর্ঘকালের, অনেক দিনের একটা ঐতিহ্যশালী এবং বৃহৎ, বৃহৎ মানে বড় জনসমষ্টি। তাহলে লোক সাহিত্যে লোক হচ্ছে জনসমষ্টি। এই জনসমষ্টি কি বললাম, সেটা দীর্ঘকালের, একদিনের নয়, দুদিনের নয়, দুদিনের গড়ে ওঠা কোনো জনসমষ্টি নয়, দীর্ঘকালের এক ঐতিহ্যশালী, যাদের নিজস্ব কিছু ঐতিহ্য রয়েছে, ঐতিহ্যশালী এবং বৃহৎ আকারে বড় হবে, বৃহৎ একটা জনসমষ্টি, তাকে আমরা লোক সাহিত্যের লোক বলি। অর্থাৎ লৌকিক সাহিত্য বা লোক সাহিত্যে এই লোক কথার অর্থ হলো একটা ঐতিহ্যশালী বিরাট জনসমষ্টি। লৌকিক সাহিত্যে এই যে জনসমষ্টি, ঐতিহ্যশালী জনসমষ্টি, তারই জীবনের ভাবনা, জীবনের চিন্তা, সমগ্র জীবন, একটা সমগ্র জাতি, তার সমস্ত কিছুর প্রতিফলন আমরা লৌকিক সাহিত্যের মধ্যে দেখতে পাই। তাহলে লৌকিক সাহিত্যের মধ্যে আমরা একটা জাতির যে জনসমষ্টি বৃহৎ, যে জনসমষ্টি ঐতিহ্যশালী এবং যে জনসমষ্টি অনেক দিনের পুরনো যে জনসমষ্টি, সেই জনসমষ্টির সামগ্রিক জীবন ভাবনা সেটাকে ফুটে উঠতে দেখি। এই লৌকিক সাহিত্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য, নামহীনতা। নামহীনতা ব্যাপারটা কি? আমরা দেখবে প্রচলিত যে সাহিত্য ধারা, সেখানে আমরা যে কোনো কিছুর নাম বলি না কেন, তোমাদের পাঠ্য যে কোনো একটা বিষয়, যেমন একটা ছোট গল্প ছুটি, সেটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটি গল্প তেলেনাপোতা আবিষ্কার, রচয়িতার নাম প্রেমেন্দ্র মিত্র। আরো একটি কবিতা নুন, যার কবি হলেন জয় গোস্বামী। তাহলে এই যে সৃষ্টি, শিল্পীর যে সৃষ্টি, তার সৃষ্টিকর্তা এবং তার একটা নাম রয়েছে। কিন্তু লৌকিক সাহিত্যে সৃষ্টি এবং সৃষ্টিকর্তা উভয়ের নামই অনেক ক্ষেত্রেই, অধিকাংশ সময়েই অনুপস্থিত। তাই নামহীনতা, অর্থাৎ কে যে লিখেছেন নির্দিষ্ট করে সৃষ্টিকর্তার নামটা আমরা বেশিরভাগ সময়ে লোকসাহিত্যে খুঁজে পাই না। তাই নামহীনতা লোকসাহিত্যের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, এখানে ওই ঐতিহ্যশালী জনগোষ্ঠীর যে জনসমষ্টির কথা বলা হচ্ছে, যে বৃহৎ জনসমষ্টি, তাদের অতীত ঐতিহ্য
সেটিকে আমরা ফুটে উঠতে দেখি। লৌকিক সাহিত্যের মধ্যে অতীতের ঐতিহ্যকে, অতীতের সংস্কৃতিকে কোনো জনসমষ্টি তার মধ্যে প্রচলিত তাদের আচার আচরণ, রীতিনীতি ইত্যাদিকে ফুটে উঠতে দেখি। তাই লৌকিক সাহিত্যের একটি প্রধান বৈশিষ্ট্য বলা যায় যে এই লৌকিক সাহিত্যগুলি হলো প্রাচীন যে ঐতিহ্য, একটি জনসমষ্টির প্রাচীন ঐতিহ্যের বা অতীত ঐতিহ্যের ধারক এবং বাহক। 3 নম্বর, এখানে না নগর কেন্দ্রিক বিষয়ের তুলনায় নাগরিক জীবনের পরিবর্তে আমরা পল্লী প্রকৃতির ছবি দেখতে পাই। একটা জনগোষ্ঠী তার নাগরিক জীবনের বদলে আমরা দেখতে পাই সেখানকার পল্লী প্রকৃতি, পল্লী অর্থাৎ গ্রাম বাংলা বা গ্রামীণ সংস্কৃতি। বাংলা হলে, বাংলার লোকসাহিত্য হলে অবশ্যই গ্রাম বাংলা, অর্থাৎ গ্রামীণ সংস্কৃতি বা পল্লীর সংস্কৃতি, আচার আচরণ, সংস্কার, অন্ধবিশ্বাস, কুসংস্কার সবকিছু মিলিয়ে একটা সামগ্রিক জীবনের প্রতিফলন দেখতে পাই, সেটা পল্লী জীবনের প্রতিফলন। সরলতা, একটা লৌকিক সাহিত্যের মধ্যে সহজ সারল্য ফুটে ওঠে। সেটা সবসময় লৌকিক সাহিত্যের একটা অন্যতম বৈশিষ্ট্য, সহজ সারল্য। সেটা ভাষার হতে পারে, সেটা আচার আচরণের হতে পারে, সেটা জীবন ভাবনার হতে পারে। তার মানে এমনটা নয় যে গভীর জীবনবোধ সেখানে নেই, সেটা গভীর জীবনবোধের প্রকাশ অবশ্যই লৌকিক সাহিত্যের মধ্যে আছে, কিন্তু সেটা সরলতা বা সহজতার মধ্যে দিয়ে প্রকাশিত। অত্যন্ত সহজ সরল ভঙ্গিতে একটা সামগ্রিক, একটা জনসমষ্টির সামগ্রিক জীবন ভাবনাটা প্রতিফলিত হয়। সেখানে অবশ্যই গভীর জীবনবোধ রয়েছে, কিন্তু গভীর জীবনবোধ থাকলেও তার মধ্যে রয়েছে সরলতা এবং সহজতা। লৌকিক সাহিত্যের অপর আর একটি বৈশিষ্ট্য হলো, এতক্ষণ তোমাদের যেটি বললাম যে লৌকিক সাহিত্য মানে লোক সংস্কৃতি, লৌকিক সাহিত্য মানে পল্লী জীবন, পল্লী জীবনের বিচিত্র রূপ, সেখানকার আচার আচরণ, সেখানকার চিন্তা ভাবনা, সেখানকার ঐতিহ্য, তাদের সংস্কৃতি, অতীতের ঐতিহ্য, অতীতের সংস্কৃতি, এই সমস্ত কিছুকে ভীষণ সহজভাবে তুলে ধরা হয়। তবে যিনি সৃষ্টিকর্তা, যার নাম পরিচয় আমরা অধিকাংশ সময়ে জানতে পারি না, কিন্তু জানতে না পারলেও যিনি সৃষ্টিকর্তা তার কিন্তু একটা দায়িত্ব থেকে যায়, একটা দায়বদ্ধতা থেকে যায়। কি ধরনের দায়বদ্ধতা? এই দায়বদ্ধতা এটা তোমরা বলতে পারো যে যে জনগোষ্ঠীর কথা বলা হচ্ছে সেই জনগোষ্ঠী এবং তাদের ইতিহাস, সেটাকে অবিকৃতভাবে তুলে ধরার যে দায়বদ্ধতা, অর্থাৎ প্রাচীন যে জনগোষ্ঠী যার কথা বলা হচ্ছে লৌকিক সাহিত্যে, তাদের কথা এবং তাদের ইতিহাসটাকে যথাযথভাবে তুলে ধরার একটা দায়বদ্ধতা এই লৌকিক সাহিত্যের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এই গেল লৌকিক সাহিত্যের বৈশিষ্ট্য। তাহলে আমরা জানলাম যে লৌকিক সাহিত্য বা লোকসাহিত্য হলো লোক সংস্কৃতি, যেটাকে ইংরেজিতে আমরা বলি ফোক কালচার, সেটির একটা পার্ট। এই লোকসাহিত্যকে ইংরেজিতে আমরা বলি ফোক লিটারেচার, লোকগানকে বলি ফোক সং, লোকনৃত্যকে বলি ফোক ডান্স। এই ধরনের টার্মগুলোর সঙ্গে, এই ধরনের কথাগুলোর সঙ্গে তোমরা পরিচিত। এই লৌকিক সাহিত্য বা ফোক লিটারেচার, সেখানে লোক কথার অর্থ হলো একটা জনসমষ্টি। সেই জনসমষ্টিটা কি ধরনের জনসমষ্টি? একটা বৃহৎ, ঐতিহ্যশালী এবং দীর্ঘদিনের জনসমষ্টি, এবং তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি সবকিছুকে এই লোক সংস্কৃতির তথা লোক সাহিত্যের মধ্যে তুলে ধরা হয়। লোক সংস্কৃতির একটা পার্ট বা একটা অংশ হলো লোক সাহিত্য। লোক সাহিত্যের বৈশিষ্ট্য কি? লোক সংস্কৃতির অন্যান্য বিভাগগুলির মতোই, অর্থাৎ লোকগান, লোকনৃত্য ইত্যাদির মতোই লোক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য হলো নামহীনতা, অর্থাৎ সৃষ্টিকর্তার নাম এখানে অধিকাংশ সময়ে খুঁজে পাওয়া যায় না। সেটা বহুদিন ধরে মৌখিকভাবে প্রচলিত হতে হতে বয়ে চলে। তার ধারাবাহিক সাংস্কৃতিক যে বহমানতা, সেই বহমানতা, সেই স্রোতের সঙ্গে বয়ে চলে।
অতীত ঐতিহ্যের প্রকাশ, অতীত ঐতিহ্যের ধারক এবং বাহক এই লৌকিক সাহিত্যগুলি পল্লী জীবন, সাধারণত নগর জীবনের বাইরে শান্ত সরল পল্লী জীবন বা গ্রামীণ জীবনের চিত্রটাকেই আমরা লোকসাহিত্যের মধ্যে ফুটে উঠতে দেখি। লোকসাহিত্যের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো ভাষার সরলতা, ভাবের সরলতা। যদিও এই সরলতা বা সহজতার মধ্যে দিয়ে গভীর যে জীবনবোধ সেটি অবশ্যই লোকসংস্কৃতি এবং লোকসাহিত্যের মধ্যে প্রতিফলিত হয়। আর যিনি সৃষ্টিকর্তা বা যিনি লোকসাহিত্যটি তৈরি করছেন, রচনা করছেন বা লোকসাহিত্যের প্রচলন যেভাবে ঘটছে, সেখানে লোকসাহিত্য যখন এক পুরুষ থেকে অন্য পুরুষ, তারপরে ধীরে ধীরে এইভাবে প্রবাহিত হচ্ছে, আমাদের মধ্যেও সেই প্রাচীনকালের কোনো একটা কথা, কোনো একটা গল্প, কোনো একটা গান যখন আমরা নিজেরা শুনছি, তখনও তার মধ্যে ওই প্রাচীনকালের ঐতিহ্য, প্রাচীনকালের সেই ইতিহাস, সেটিকে অক্ষুণ্ণ রাখার একটা দায়বদ্ধতা থেকে যায় লৌকিক সাহিত্যের মধ্যে। এই গেল লৌকিক সাহিত্য সম্পর্কে আলোচনা। লৌকিক সাহিত্য কি এবং লৌকিক সাহিত্যের বৈশিষ্ট্যগুলি কি। এবারে আমরা লৌকিক সাহিত্যের বিভিন্ন ধারাগুলি সম্পর্কে পড়ব। তোমাদের পাঠ্য রয়েছে লৌকিক সাহিত্যের যে 4টি প্রধান ধারা, সেগুলি হলো ছড়া, ধাঁধা, প্রবাদ এবং কথা। এসো আমরা একে একে এইবারে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা এগুলো সম্পর্কে একটু জেনে নিই। আমরা এবারে পড়ব ছড়া। প্রথমেই প্রশ্ন আসে, ছড়া কি? মনের মধ্যে এই প্রশ্নটা আসাই স্বাভাবিক যে ছড়া কি। বললাম লৌকিক সাহিত্যের একটি অন্যতম পার্ট বা অংশ হলো ছড়া। ছড়া বলতে সাধারণভাবে আমরা বুঝি খুব দ্রুত গতিতে পাঠ্য, খুব ছোট্ট পদ্য, যে পদ্যের শেষে মিল থাকে, অর্থাৎ ছড়া হলো দ্রুত গতি সম্পন্ন ছোট পদ্য, যার শেষ লাইনগুলিতে অন্তমিল থাকে, যার লাইনগুলির মধ্যে অন্তমিল থাকে। ছড়ার এই যে সংজ্ঞাটা বললাম, এখান থেকে আমরা ছড়ার বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু বুঝে নিতে পারি। ছড়ার এই সংজ্ঞার মধ্যে দিয়ে ছড়ার যে বৈশিষ্ট্যগুলি আমরা পাই, সেগুলি হলো ছড়া আকারে ছোট হবে। তোমরা যখন ছোট ছিলে, যখন তোমাদের ABCD, অ আ এই অক্ষর পরিচয়গুলোও হয়নি, তখনও তোমরা শুনে শুনে পরিবারের সদস্যদের কাছ থেকে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনে শুনে ছড়া মুখস্থ করেছো। এই ছড়াগুলির লৌকিক সাহিত্যের একটি পার্ট, একটি অংশ, এবং এই ছড়াগুলিরও অন্যতম বৈশিষ্ট্য হলো নামহীনতা। ছড়াগুলির আলাদা করে দেখবে এখনকার কবিতায় আলাদা নাম রয়েছে, কবির নাম রয়েছে, কিন্তু প্রচলিত যে ছড়াগুলি, লৌকিক সাহিত্যের অংশ যে ছড়াগুলি, সেই ছড়ার মধ্যে কোনো নাম, সেই অর্থে সৃষ্টিকর্তার নাম বা ছড়ার নাম খুঁজে পাবে না। সুতরাং এই ছড়ার একটি বৈশিষ্ট্য হলো নামহীনতা, আর ছড়া অবশ্যই ছোট হবে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি, ছড়াগুলি নামহীন, সাধারণত নামহীন হয়, সেটা সৃষ্টিকর্তার নামও সেখানে থাকে না, বা ছড়াটিও কোনো নির্দিষ্ট নামে পরিচিতি পায় না। ছড়াগুলি ছোট হবে। ছড়ার আরেকটি প্রধান বৈশিষ্ট্য এই নামহীনতা। দ্রুত লয়, অর্থাৎ একটা ছড়া যখন আমরা পড়ি, দেখবে তুমিও তোমার থেকে ছোট কাউকে, যারা সবে কথা বলতে শিখেছে আধো আধো, তাকে যখন ছড়া শিখিয়েছো, এই ধরনের খুব ছোট ছোট ছড়াগুলোই শিখিয়েছো, যেগুলো খুব দ্রুত গতিতে পড়া হয়। যেমন ধরো ওই ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই খোকার চোখে বসো, বা চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বে। তাহলে এই যে ছড়াগুলি আমরা বলি, সেগুলো কিন্তু দ্রুত গতিতে পড়া হয়, খুব ধীরে ধীরে। যেরকম আধুনিক যে কবিতা আমরা পড়ি অনেক সময়, সেগুলির লয় কোনোটা যেমন খুব ধীরে ধীরেও পড়া হয়, মধ্যম লয়েও পড়া হয়, কিন্তু ছড়াগুলি বেশিরভাগ সময়ই দেখবে দ্রুত লয়ে, খুব দ্রুত গতিতে আমরা পড়ি।
বা বলি। ছড়ার আর একটি বৈশিষ্ট্য হলো ছড়ার মধ্যে অন্তমিল থাকে। আধুনিক কবিতায় দেখবে অনেক ধরনের অনেক স্টাইলে কবিতা লেখা হয়, গদ্য ছন্দে বা প্রবহমান পয়ার, অমিত্রাক্ষর ছন্দ, যেখানে অন্তমিল থাকে না, অন্তমিল রক্ষা করতেই হবে এই শর্তটা থাকে না। কিন্তু ছড়ার মধ্যে দেখবে সেখানে কিন্তু অন্তমিল রক্ষা করে একটা ছড়া তৈরি হয়। ওই আগের উদাহরণগুলোই নাও, যেমন চাঁদ উঠেছে ফুল ফুটেছে, কদমতলায় কে, হাতি নাচছে ঘোড়া নাচছে, সোনামণির বে। কদমতলায় কে এবং সোনামণির বে, এখানে অন্তমিল শেষে ওই কে আর বে বা বিয়ে অনেক সময় ছড়ার কিন্তু আবার একটা বৈশিষ্ট্য জানো তো, যে সেটা যত দিন যায় ছড়ার ভাষাটা অনেক সময় পরিবর্তন হয়ে যায়। তাহলে ছড়ার আরো একটি বৈশিষ্ট্য হলো এর ভাষা পরিবর্তন হয়ে যাওয়া, যুগের সঙ্গে তাল মিলিয়ে কোনো একটি শব্দ হয়তো পরিবর্তিত হয়ে গেল। তাহলে ছড়ার ভাষা অনেক ক্ষেত্রে পরিবর্তনশীল। ছড়ার মধ্যে সাধারণত গভীর কোনো জীবনবোধের পরিচয় কিন্তু থাকে না। গভীর একটা জীবন ভাবনা থেকে ছড়া লেখা হচ্ছে এই রকম বিষয় কিন্তু ছড়ার মধ্যে থাকে না, গভীর জীবন ভাবনা সেখানে থাকে না। ছড়া সাধারণত শিশুদের মনোরঞ্জনের জন্যই লেখা হয় বলা ভুল। আগেকার দিনে এই ছড়াগুলি মৌখিকভাবেই প্রচলিত ছিল, এখন সেগুলিকে আমরা লেখার আকারে দেখছি। তাহলে ছড়ার প্রধান উদ্দেশ্য কিন্তু শিশু মনোরঞ্জন, সেখানে গভীর জীবন ভাবনা থাকে না। ছড়ার মধ্যে গভীর জীবন ভাবনা থাকে না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো দু একটা ক্ষেত্রে গভীর একটা জীবন ভাবনা কখনো কখনো প্রতিফলিত হলেও হতে পারে। সাধারণত ছড়ার মধ্যে কোনো গভীর জীবন ভাবনার পরিচয় থাকে না। ছড়ার মধ্যে অনেক অসংলগ্ন কথাবার্তাও থাকে। তাহলে 7 নম্বর বৈশিষ্ট্য বলতে পারো অসংলগ্ন কথা। ব্যাপারটা কিরকম? তোমরা এই ছড়াটা নিশ্চয়ই জানো, ওই আইকম বাইকম তাড়াতাড়ি যদু মাস্টারের শ্বশুর বাড়ি। যদু মাস্টারের শ্বশুর বাড়ি তো বোঝা যাচ্ছে, কিন্তু আইকম বাইকম সেটা আবার কি ধরনের জিনিস? এই যে অসংলগ্ন কথাবার্তা, একটার সঙ্গে একটা ছড়ার মধ্যে যে একেবারে অর্থবহ শব্দ সবসময় প্রয়োগ করা হবে, ব্যাপারটা সেরকম নয়। যেরকম আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, আগডুম বাগডুম কি জিনিস? অর্থাৎ ছড়ার মধ্যে শিশু মনোরঞ্জনের জন্য ওই ধ্বনির একটা ঝংকার তৈরি হবে, মনের মধ্যে একটা আনন্দের উৎপত্তি হবে, আনন্দ সৃষ্টি হবে। এই জন্য কিছু অসংলগ্ন কথাবার্তা, অসংলগ্ন শব্দ ছড়ার অঙ্গ হিসেবে চলে আসছে। তাহলে এই গেল মোটামুটি ছড়ার বৈশিষ্ট্য। ছড়ার বৈশিষ্ট্যগুলি আর একবার আমরা একটু দেখে নিই। ছড়া আকারে ছোট হবে। তোমাদেরকে আমি বললাম যে ছড়া হচ্ছে সেটি যেটি আকারে ছোট, যেখানে অন্তমিল রয়েছে, যেটি দ্রুত লয়ে পড়া হয় এবং যেটির মধ্যে কোনো বৃহৎ কোনো জীবন ভাবনা, গভীর কোনো জীবন বোধ প্রতিফলিত হয় না। তাহলে ছড়া ছোট হবে। ছড়ার যে সৃষ্টিকর্তা এবং ছড়ার যেটি নাম, সেটিও নামহীনই থাকে। লৌকিক সাহিত্যের অন্যতম একটি বৈশিষ্ট্য যেটি নামহীনতা। ছড়ার মধ্যেও সেই নামহীনতাকে আমরা দেখতে পাই। ছড়ার মধ্যে সৃষ্টিকর্তা বলো বা সৃষ্টির নামটা অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। অনেক ক্ষেত্রে বলা ভুল, অধিকাংশ ক্ষেত্রেই অনুপস্থিত। ছড়াগুলি সাধারণত দ্রুত লয়ের হয়, অর্থাৎ ছড়া পড়তে গিয়ে আমরা ছড়াগুলিকে খুব দ্রুত লয়েই কিন্তু বলি। ছড়ার মধ্যে অন্তমিল থাকে। ছড়ার লাইনগুলির শেষে, পংক্তিগুলির শেষে অন্তমিল, অর্থাৎ শেষের শব্দ, প্রতিটি লাইনের শেষের যে শব্দ তাদের মধ্যে মিল দেখতে পাই।
ভাষা পরিবর্তনশীল, যুগের সঙ্গে তাল মিলিয়ে কোনো কোনো শব্দ, ছড়ার কোনো কোনো শব্দ পরিবর্তিত হয়ে যায়। গভীর জীবন ভাবনা খুব একটা ছড়ার মধ্যে প্রতিফলিত হতে আমরা দেখিও না, যদিও বা কোনো কোনো ক্ষেত্রে যে গভীর কোনো জীবন ভাবনা প্রকাশিত হতে পারে না এমনটা নয়, কিন্তু ছড়ার প্রধান উদ্দেশ্য হলো শিশু মনোরঞ্জন। ছোটদের মনোরঞ্জনের জন্য, ছোটদেরকে আনন্দ দেওয়ার জন্যই ছড়ার উৎপত্তি। এখানে গভীর জীবন ভাবনা থাকে নার বদলে তোমরা যদি শিশু মনোরঞ্জনের জন্য ছড়া রচিত হয় এটি লেখো তাহলেও হবে, আবার যদি এটাকে দুটো আলাদা পয়েন্ট করে দাও তাহলেও হবে। আর একটি বৈশিষ্ট্য বললাম অসংলগ্ন কথাবার্তা। অসংলগ্ন কিছু কথাবার্তা, যেমন তোমাদের বললাম আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, বা আইকম বাইকম তাড়াতাড়ি। এখানে আইকম বাইকম বা আগডুম বাগডুম এই শব্দগুলোর কোনো অর্থ আমরা করতে পারি না বা খুঁজে পাই না। এই অসংলগ্ন কথাবার্তাগুলি শুধুমাত্র শিশুদের মনকে আকৃষ্ট করার জন্য, আকর্ষণের জন্যই কিন্তু বলা হতো। তাহলে এই গেল ছড়ার বৈশিষ্ট্য। এবারে একটা কথা তোমাদের বলি, ছড়ার মধ্যে দিয়ে লৌকিক সাহিত্যের যে একটি গুরুত্বপূর্ণ অংশ ছড়া, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা কখনো কখনো বাঙালির ঐতিহাসিক জীবনকেও প্রতিফলিত হতে দেখি। সেটি কেমন? যেমন ধরো একটা ছড়া তোমাদের সকলেরই পরিচিত, সেটি হলো ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। এই যে বর্গি এলো দেশে, বাংলায় যে বর্গি হানার কথা, এই ঐতিহাসিক ঘটনার কথা বাংলা ছড়ার মধ্যেও প্রতিফলিত হয়েছে। অর্থাৎ বাংলা ছড়ার মধ্যে এই লৌকিক সাহিত্যের অংশ হিসেবে বাংলা ছড়ার মধ্যে যদিও গভীর জীবনবোধের পরিচয় আমরা খুব একটা খুঁজে পাই না, কিন্তু তবুও কখনো কখনো শিশু মনোরঞ্জনের উদ্দেশ্যে রচিত ছড়াগুলিতেও এই ঐতিহাসিক দিক, বাঙালি জীবনের ঐতিহাসিক যে সময়কালটা, সেই সময়কালটাকেও আমরা মাঝে মধ্যে ফুটে উঠতে দেখি। আবার বাঙালি গার্হস্থ্য জীবনের ছবিটিকেও ছড়ার মধ্যে দিয়ে ফুটে উঠতে দেখি। সেটা কেমন? যেমন ধরো ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই চৌকি পেতে বসো। বাঙালিদের এই যে খাট পালঙ্ক চৌকি এই সমস্ত উপকরণগুলি বাঙালি জীবনের সঙ্গে এখনো পর্যন্ত অঙ্গাঙ্গিভাবে কিন্তু জড়িয়ে রয়েছে। বাঙালি গার্হস্থ্য জীবনের ছবিটিকে আমরা ফুটে উঠতে দেখি। আবার একটা ছড়া ধরো খোকন খোকন করে মায়, খোকন গেছে কাদের নাই, খোকন রে তুই ঘরে আয়, দুধ মাখা ভাত বেড়াল খায় কাকে খায়। এইরকম অনেক ধরনের, ওই যে বললাম শব্দ পরিবর্তিত হয়ে যায় ছড়ার। তাহলে এই যে ছড়াগুলো আমরা দেখছি, দুধ মাখা ভাত, বাঙালির এখন হয়তো এখনো অনেকের পছন্দসই খাবার দুধ ভাত, কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের মধ্যে এই দুধ ভাতের প্রচলনটা খুব বেশি ছিল। এখন যদিও অনেক কমে এসেছে, বা অনেকের মধ্যে প্রচলিত থাকতেও পারে, অনেকের প্রিয় খাবার হতেও পারে দুধ ভাত, এবং এটা বাঙালি সংস্কৃতিরও একটা পরিচয়। আবার যেমন ধরো সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল, সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ, বাঙালি এবং ইলিশ এই দুটো তো একেবারে একটি আরেকটির পরিপূরক। বাঙালি ছাড়া মানে ইলিশ ছাড়া বাঙালি হয় না সাধারণত। তাই এই ছড়াগুলির মধ্যে কখনো কখনো বাঙালি গার্হস্থ্য জীবনের ছবিটিও ফুটে উঠেছে। তাহলে শিশু মনোরঞ্জনের উদ্দেশ্যে ছড়া রচিত হলেও ছড়াগুলিতে অসংলগ্ন কথাবার্তা থাকলেও শিশুদের আমোদ প্রমোদের একমাত্র লক্ষ্য শিশুদের আমোদ প্রমোদ বা শিশুদের মনকে আকৃষ্ট করা, অর্থাৎ শিশু মনোরঞ্জন হলেও ছড়ার মধ্যে বাংলা লৌকিক সাহিত্যের অংশ হিসেবে বাংলা ছড়ার মধ্যে আমরা কখনো কখনো বাঙালি গার্হস্থ্য জীবন, বাঙালির ঐতিহাসিক জীবন এগুলিকেও ফুটে উঠতে দেখি। এই গেল ছড়া সম্পর্কে আলোচনা। আরো একবার আমি তোমাদের মনে করিয়ে দিই যে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে যে যে অংশগুলি পাঠ্য রয়েছে তার মধ্যে থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে
3টে প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি উত্তর লিখতে হবে। এবং সেখানে রয়েছে বাংলা আধুনিক সাহিত্যের ধারা, যেখানে রয়েছে বাংলা গদ্যের উদ্ভব পর্ব, প্রবন্ধ রচনার ধারা, বাংলা কাব্য কবিতার ধারা, কথা সাহিত্যের ধারা, নাট্য সাহিত্যের ধারা এবং লৌকিক সাহিত্য। তাহলে এই 5টা টপিক, যদিও শুনে মনে হচ্ছে 5টা টপিক, কিন্তু টপিকের যে বিস্তারটা সেটা অনেকটাই বেশি। তো তোমরা এই টপিকগুলি সম্পর্কে একটু একটু ধারণা নিয়ে যদি পরীক্ষা দিতে যাও, আমার মনে হয় যেখান থেকেই প্রশ্ন দিক না কেন, যদিও এই বাংলা সাহিত্যের যে আধুনিক সাহিত্যের ইতিহাসের যে অংশটা তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে, সেটা আকারে যতই বড় হোক না কেন, তোমরা সেগুলো অ্যাটেন্ড করতে পারবে। তাহলে আর একবার মনে করিয়ে দিই যে এই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমাদেরকে 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। 3টে প্রশ্ন দেওয়া থাকবে, 5 নম্বরের উত্তর করতে হবে। এবারে বাংলা লৌকিক সাহিত্য আজকে আমরা পড়ছি। লৌকিক সাহিত্য সম্পর্কে যে বিষয়গুলো পড়ছি, লৌকিক সাহিত্যের অন্তর্গত যে বিষয়গুলো পড়ছি, যেমন ছড়া, ধাঁধা, প্রবাদ এবং কথা, এগুলির মধ্যে থেকে প্রশ্নটা কিভাবে হতে পারে? এক, লৌকিক সাহিত্য কাকে বলে? লৌকিক সাহিত্যের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। 2, এই যে ছড়া সম্পর্কে এতক্ষণ বলছিলাম, ছড়া কি, ছড়ার বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা ছড়া কি, বাংলা ছড়ার মধ্যে শিশু মনোরঞ্জন ছাড়াও আর কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে তা আলোচনা করো, বা বাংলা ছড়ার মধ্যে কোন কোন বিষয়গুলিকে ফুটে উঠতে দেখি তা আলোচনা করো। তাহলে এই বিষয়গুলি বলতে হবে যে বাংলা ছড়ার মধ্যে শিশু মনোরঞ্জনের কথা তো বাদ দেওয়া যাবেই না, সেটা 1 নম্বর, কারণ ছড়ার প্রধান উদ্দেশ্যই হচ্ছে শিশু মনোরঞ্জন। এবং তারপরে আমরা পরপর লিখবো বাঙালির গার্হস্থ্য জীবনের ছবি ফুটে উঠেছে এবং ঐতিহাসিক জীবনের ছবি ফুটে উঠেছে। এটা উদাহরণের সঙ্গে তোমরা যদি লেখো, তাহলে সেখানে ঠিকঠাক নম্বর পেয়ে যাবে। লৌকিক সাহিত্যের আর একটি পার্ট ধাঁধা। লৌকিক সাহিত্যের এই অংশটি অত্যন্ত জনপ্রিয় এখনো। তাহলে ধাঁধা হলো লৌকিক সাহিত্যের সেই অংশ যেটি এখনো সমান জনপ্রিয়, যেটি কিছুটা রহস্যময় এবং যেটির উত্তর দিতে হলে যেখানে একটা প্রশ্ন করা থাকে, হেঁয়ালির ঢঙে একটা প্রশ্ন করা থাকে, এবং যেটির উত্তর দিতে হলে আমাদেরকে কিন্তু একটু উপস্থিত বুদ্ধি, ভাষাগত দক্ষতা, এগুলো আমাদের মধ্যে কিন্তু থাকতে হবে। ধাঁধার মধ্যে দিয়ে আমাদের কিন্তু মস্তিষ্কের চর্চা হয়, আমাদের বুদ্ধির চর্চা হয় ধাঁধার মধ্যে দিয়ে। যদিও ধাঁধার মধ্যে যে খুব একটা বিশাল জীবন বোধের পরিচয় আমরা দেখতে পাই এমনটা নয়, ছড়ার মতোই ধাঁধার মধ্যেও খুব একটা জীবন বোধ, একটা সামগ্রিক জীবন, একটা জাতির সমগ্র জীবন ভাবনা, তার সমস্ত অস্তিত্বকে খুঁজে পাই, ব্যাপারটা এমন নয়। কিন্তু ধাঁধা ভীষণ জনপ্রিয় একটা বিষয় এর রহস্যময়তার জন্য, এর হেঁয়ালির জন্য। বাংলায় ধাঁধাকে অন্য আরো যে নামে আমরা চিনি, সেটা এই যে বললাম এতক্ষণ যে হেঁয়ালির জন্য, এই হেঁয়ালি, ধাঁধাকে বাংলায় আমরা হেঁয়ালি নামেও চিনি। এই হেঁয়ালি কথাটি এসেছে কোথা থেকে? সংস্কৃতে প্রহেলিকা নামে একটি শব্দ আছে। সংস্কৃতে একটি শব্দ আছে যার নাম প্রহেলিকা। সেখান থেকে হিন্দি বা উর্দুতে এসেছে পহেলি, আর বাংলায় এসেছে হেঁয়ালি। যখন বাংলায় এই শব্দটি এসেছে তখন এটি হয়ে গেছে হেঁয়ালি। তাহলে ধাঁধার কিছু বৈশিষ্ট্য বললাম। এক, তো ধাঁধার মধ্যে রহস্যময়তা আছে। 2, ধাঁধার উত্তর দিতে গেলে আমাদেরকে বললাম কিছু উপস্থিত বুদ্ধি, ভাষাগত দক্ষতা ইত্যাদি আমাদের প্রয়োজন হয়ে পড়ে। তাই ধাঁধার মধ্যে আমাদের মস্তিষ্ক চর্চা হয়, এবং ধাঁধার উত্তর দিতে গেলে আমাদের একটু প্রত্যুৎপন্নমতিত্ব অর্থাৎ উপস্থিত বুদ্ধি, এটারও দরকার হয়। তাহলে ধাঁধার মধ্যে ভাষাগত দক্ষতা ও উপস্থিত বুদ্ধি, এই দুটি খুব প্রয়োজনীয় হয়ে পড়ে।
ধাঁধা বুদ্ধির চর্চা করে। খুব একটা গভীর জীবনবোধ ধাঁধার মধ্যে থাকে না। গভীর জীবনবোধের প্রতিফলন সেখানে থাকে না, বরং ওই হেঁয়ালির জন্য আমরা একটু চিন্তা ভাবনা করে আমাদের উপস্থিত বুদ্ধির সাহায্যে বিষয় সম্পর্কে বিষয়টিকে সলভ করার চেষ্টা করি, উত্তর দেওয়ার চেষ্টা করি। আর এই রহস্যময়তার কারণেই কিন্তু ধাঁধা এখনো সমান জনপ্রিয়। বিভিন্ন বিষয় নিয়ে ধাঁধা তোমরা শুনে থাকবে। পশু পাখি বিষয়ক হয়, সাধারণত গার্হস্থ্য জীবন বিষয়ক ধাঁধা হতে পারে, আচরণ বিষয়ক ধাঁধা হতে পারে, ইত্যাদি নানান বিষয় নিয়ে ধাঁধা বলা হয় এবং ধাঁধার উত্তর দেওয়া হয়। যেমন ধরো, ঘর আছে দরজা নেই, মানুষ আছে কথা নেই, উত্তর হলো ডিম। এই যে উপস্থিত বুদ্ধি, ঘর তো আছে, ডিমের ভেতরে ঘরটা তো থাকে কিন্তু তার কোনো দরজা নেই, এবং মানুষ আছে কিন্তু অর্থাৎ তার মধ্যে মানুষ অর্থে এখানে প্রাণটা আছে কিন্তু তার মধ্যে কোনো কথা নেই, তাই উত্তরটা হলো ডিম। আবার সাগরে জন্ম লোকালয়ে বাস, মায়ের কোলে যেতে গেলে পুত্রের সর্বনাশ। তাহলে এই যে ব্যাপারটা, এটার উত্তর হচ্ছে নুন। কারণ নুনের জন্ম হয় সাগরে, তার বাস হচ্ছে লোকালয়ে। আমরা সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলেরই ঘরে নুনের বাস, এবং অর্থাৎ লোকালয়ে নুন বাস করে, সাগরে তার জন্ম। কিন্তু যদি মায়ের কোলে অর্থাৎ সাগরে বা জলের সংস্পর্শে যদি আমরা নুনকে নিয়ে যাই, মায়ের কোলে ফেরত যেতে গেলে তার হয় সর্বনাশ, তার মানে নুনটা গলে আবার জল হয়ে যায়। তাই বলা হচ্ছে সাগরে জন্ম, লোকালয়ে বাস, মায়ের কোলে ফিরে গেলে পুত্রের সর্বনাশ। আবার এছাড়াও অন্যান্য যে ধাঁধা, তোমরা অনেক ধাঁধার চর্চা নিশ্চয়ই নিজেরাও করো। তোমাদের অনেকেরই প্রিয় টাইম পাস বা অবসর বিনোদন, অবসর যাপনের অংশ হয়তো ধাঁধা। যেমন ধরো, গাছ থেকে পড়লো বুড়ি, হলুদ শাড়ি পরে পুজো করতে বসলো বুড়ি সাদা শাড়ি পরে, উত্তর হয় কলা। এইরকম আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সবকিছু নিয়েই ধাঁধার ব্যবহার সেই প্রাচীনকাল থেকে প্রচলিত এবং এখনো সেটি সমান জনপ্রিয় ধারায় বয়ে চলেছে। এই গেল ধাঁধা সম্পর্কে আলোচনা। এরপরে আমরা আসবো প্রবাদ। প্রবাদ হলো কতকগুলি শব্দের সমন্বয়ে একটি সংক্ষিপ্ত বাক্য, যেটির মধ্যে দিয়ে একটি জাতির, একটি সমাজের সমস্ত জীবন ভাবনার প্রতিফলনকে আমরা দেখতে পাই। এখানে প্রবাদের মধ্যে কিন্তু গভীর জীবনবোধের পরিচয় আছে এবং প্রবাদ নিজে ভীষণ শক্তিশালী। প্রবাদের মধ্যে প্রবাদ খুব সংক্ষিপ্ত বা ছোট বাক্য হলেও সেটি কিন্তু যথেষ্ট শক্তিশালী। প্রবাদ খুব শক্তিশালী। প্রবাদের মধ্যে আমরা একটা সামগ্রিক জীবনের, একটা জাতির সামগ্রিক আচার ব্যবহার, বিশ্বাস, তার সবকিছুর একটা সম্মিলিত রূপকে, সামগ্রিক রূপকে প্রতিফলিত হতে দেখি। সেটা হতে পারে কখনো ব্যঙ্গ বিদ্রূপের মধ্যে দিয়ে, কখনো পারস্পরিক বিরোধিতার মধ্যে দিয়ে। কারণটা যাই হোক না কেন, প্রবাদ নিজে খুব শক্তিশালী বিষয়। এবারে এখানে একটা কথা বলে রাখি, প্রবাদ এবং প্রবচন, এখনকার দিনে প্রবাদ এবং প্রবচন এই দুটি কথাই প্রায় সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়, যদিও অনেকে প্রবাদ এবং প্রবচনকে আলাদা মনে করেছেন। প্রবাদকে অনেকে বলেন প্রবাদের মধ্যে একটা গল্প থাকে, প্রবাদের মধ্যে গভীর জীবনবোধ থাকে, তার মধ্যে একটা গল্প থাকে। প্রবাদটা বলে দিলাম আর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না, প্রবাদের একটা সুর, একটা ব্যঞ্জনা কোথাও মনের মধ্যে চলতে থাকে। কিন্তু প্রবচনের ব্যাপারটা তা নয়, প্রবচনে যেটুকু বলা হলো সেটুকুতেই প্রবচন শেষ হয়ে যায়। যদিও আর একবার মনে করিয়ে দিই, প্রবাদ এবং প্রবচন এই দুটি এখন প্রায় সমার্থক শব্দ হিসেবেই ব্যবহৃত হচ্ছে। লৌকিক সাহিত্যের ধারা হিসেবে আজকে আমরা প্রবাদ সম্পর্কেই আলোচনা করব। প্রবাদ বললাম খুব শক্তিশালী এবং সংক্ষিপ্ত, কিন্তু এই সংক্ষিপ্ত
রূপটির মধ্যেই একটি সামগ্রিক জাতির জীবন ভাবনাকে প্রতিফলিত হতে আমরা দেখি। আবার বলি, প্রবাদের মধ্যে কিন্তু ব্যঙ্গ বিদ্রূপ থাকতে পারে, মানে ব্যঙ্গ বিদ্রূপের মধ্যে দিয়ে আমরা সেই সামগ্রিক জীবন ভাবনার প্রতিফলন দেখতে পেতে পারি, অথবা পরস্পর বিরোধিতার মধ্যে দিয়ে সেই প্রতিফলন, সেই যে জীবন ভাবনার প্রতিফলন সেটিকে খুঁজে পেতে পারি। জীবনের অভিজ্ঞতার, মানুষের জীবনের অভিজ্ঞতা প্রসূত কিছু সংক্ষিপ্ত বাক্য হলো প্রবাদ। আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, প্রবাদ আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা বিষয়। প্রবাদ ভাষাগত এবং স্থানগত ঐক্য না থাকলেও কিন্তু প্রবাদের মধ্যে একটা ভাবগত ঐক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ ধরো হিন্দি ভাষাভাষী মানুষ, ধরো আমাদের পশ্চিম বাংলার মানুষ নয়, বাংলার মানুষ নয়, অন্য কোনো রাজ্যের মানুষ, পৃথিবীর অন্য কোনো জায়গার মানুষ, তবুও দেখবে প্রবাদের মধ্যে আমরা ভাষাগত বা স্থানগত ঐক্য দেখতে না পেলেও একটা ভাবগত সাদৃশ্য খুঁজে পেতে পারি। প্রবাদ কিন্তু অনেক বিষয় নিয়ে তৈরি হয়, যেমন দেবদেবী বিষয়ক প্রবাদ হতে পারে, পৌরাণিক চরিত্র বিষয়ক প্রবাদ হতে পারে, গার্হস্থ্য জীবন সম্পর্কিত প্রবাদ হতে পারে, আমাদের আচরণ বিষয়ক প্রবাদ হতে পারে, আবার ধরো পশু পাখি বিষয়ক প্রবাদ হতে পারে, অবাস্তব বিষয় নিয়ে প্রবাদ হতে পারে, নিসর্গ প্রকৃতি নিয়েও প্রবাদ হতে পারে। তাহলে প্রবাদের অনেকগুলো ভাগ বললাম, যে প্রবাদ অনেক রকম হতে পারে। আমরা একটু একটু করে এসো জেনে নিই যে এই প্রবাদের উদাহরণগুলো কি কি, বিভিন্ন ধরনের যে প্রবাদের কথা বললাম তার উদাহরণগুলো কি কি। তার আগে আর একবার বলে দিই, প্রবাদ নিজে খুব সংক্ষিপ্ত আকারে প্রবাদ লেখা হয়, এমন নয় যে প্রবাদ ভীষণ বড় বড় বাক্য। প্রবাদ কখনোই, তবে একটা কথা, প্রবাদ কখনোই নীতি কথা নয়, নীতি কথার থেকেও অনেক বেশি গভীর জীবনবোধের পরিচয় বহন করে প্রবাদ। তাহলে প্রবাদের মধ্যে, প্রবাদের 1 নম্বর বৈশিষ্ট্য যদি হয় এর সংক্ষিপ্ত রূপ যদি প্রবাদের 1 নম্বর বৈশিষ্ট্য হয়, তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য বলতে হয় প্রবাদের মধ্যে রয়েছে জীবনবোধের প্রকাশক। প্রবাদ জীবনবোধের প্রকাশ করে, সামগ্রিক জীবনের, মানুষের জীবনের অভিজ্ঞতা দ্বারা অর্জিত যে জ্ঞান, তার প্রকাশ ঘটে প্রবাদের মধ্যে। প্রবাদ বিভিন্ন রকম হতে পারে, পরস্পর বিরোধী বা ব্যঙ্গাত্মক, অভিজ্ঞতা প্রসূত বিভিন্ন ধরনের প্রবাদ হতে পারে। প্রবাদের মধ্যে অর্থাৎ আমরা প্রবাদের মধ্যে বিষয় বৈচিত্র্যটাকে দেখতে পাই। এবং আর একটা কথা, প্রবাদের মধ্যে অনেক সময় ভাষাগত ঐক্য না থাকলেও, ভাষাগত বা স্থানগত পার্থক্য থাকলেও তার ভাবগত সাদৃশ্য দেখতে পাই, অর্থাৎ অর্থগত একটা মিল আমরা দেখতে পাই, ভাবগত সাদৃশ্য দেখতে পাই। প্রবাদের মধ্যে আমরা ভাষাগত বা স্থানগত, ভাষা ভেদে বা স্থান ভেদে প্রবাদটাকে একটু এদিক ওদিক করে শোনালেও প্রবাদের ভাবগত ঐক্য অর্থাৎ অর্থগত মিলটা কিন্তু আমরা দেখতে পাই। এবার বললাম প্রবাদ বিভিন্ন রকমের হয়। এক বললাম দেবদেবী বিষয়ক। দেবদেবী বিষয়ক প্রবাদ কেমন? যেমন রাখে হরি মারে কে, একে মা মনসা তাই ধুনোর গন্ধ, এসব দেবদেবী বিষয়ক প্রবাদ। পৌরাণিক চরিত্র বিষয়ক প্রবাদ হতে পারে। পৌরাণিক চরিত্র বিষয়ক প্রবাদ যেমন ধরো সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, এটা আমরা খুব বলে থাকি না, ব্যবহার করে থাকি। মানব শরীর সম্পর্কিত প্রবাদের ব্যবহারও রয়েছে, যেমন কান টানলে মাথা আসে, যেমন সোজা আঙুলে ঘি ওঠে না, এইসব মানব শরীর সম্পর্কিত, আমাদের শরীর সম্পর্কিত প্রবাদ। আচরণ সম্পর্কিত প্রবাদ, যেমন ধরো কাজের মধ্যে 2 খাই আর শুই, এই যে প্রবাদ সেটা হলো আচরণ সম্পর্কিত প্রবাদ। আর পরস্পর বিরোধী একটা বললাম, পরস্পর বিরোধী প্রবাদ বলতে
এটা যদিও একটা বৈশিষ্ট্য, ঠিক এখানে পরস্পর বিরোধী প্রবাদের একটা বৈশিষ্ট্য বলতে পারো পরস্পর বিরোধিতা, কিন্তু এখানে পরস্পর বিরোধী ব্যাপারটা কি রকম সেটা বোঝানোর জন্য এখানে এই ভাগটা রেখেছি, তোমরা এখানে নাও রাখতে পারো। পরস্পর বিরোধী প্রবাদ যেমন ধরো একটা আছে, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। অর্থাৎ গরু যদি বদমাশ হয় তাহলে সেটা না থাকাই ভালো, শূন্য গোয়াল ভালো। কিন্তু আবার অন্য একটা কথাও প্রচলিত আছে যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, অর্থাৎ একেবারেই শূন্যতার চেয়ে একটু কিছু থাকা ভালো। এগুলি হচ্ছে পরস্পর বিরোধিতা। গার্হস্থ্য জীবনে ব্যবহৃত বস্তু, গার্হস্থ্য জীবনে যে ব্যবহৃত বস্তু সেই বিষয়ক প্রবাদও রয়েছে। বস্তু বিষয়ক প্রবাদ, গার্হস্থ্য জীবনে ব্যবহৃত বস্তু বিষয়ক প্রবাদ কেমন? যেমন ধরো ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, ফাঁকা কলসি বাজে বেশি, এইরকম। এছাড়া নানান রকম অবাস্তব বিষয় সম্পর্কিত প্রবাদ রয়েছে, যেমন লাখ টাকা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। এছাড়া নিসর্গ প্রকৃতি বিষয়ক, যেমন মেঘনা চাইতেই জল, আমরা কাঠের ঢেঁকি, কাঁঠালের আমসত্ত্ব ইত্যাদি। এই গেল প্রবাদের বিভিন্ন রকম প্রবাদ সম্পর্কিত আলোচনা। তোমরা আরো নানান ধরনের তোমাদের বইতে বা প্রবাদ পড়তে গিয়ে বিভিন্ন ধরনের প্রচলিত প্রবাদ মনে করে দেখতে গিয়ে আরো নানান রকম প্রবাদ পেয়ে যাবে, সেগুলোকেও তোমাদের উত্তরে ইনক্লুড করে নিতে পারো। তাহলে প্রবাদ বলতে আমরা সেই জিনিসকে বুঝবো যেটা খুব সংক্ষিপ্ত কিছু শব্দ এবং সেটি অবশ্যই খুব শক্তিশালী, যার মধ্যে দিয়ে বাস্তব জীবন, মানুষের জীবনের অর্জিত অভিজ্ঞতার প্রতিফলন, একটা সমগ্র জাতির জীবন চেতনার প্রতিফলনটিকে আমরা ফুটে উঠতে দেখতে পাই। প্রবাদ খুব সংক্ষিপ্ত হবে, প্রবাদের জীবনবোধের প্রকাশ থাকবে, প্রবাদের মধ্যে পরস্পর বিরোধিতা থাকতে পারে, ব্যঙ্গাত্মক প্রবাদ হতে পারে, অভিজ্ঞতা প্রসূত মানুষের জীবনের নানান রকম অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবে প্রবাদের জন্ম হতে পারে। ভাষাগত স্থানগত পার্থক্য থাকলেও প্রবাদের মধ্যে ভাবগত একটা ঐক্য থাকে, অর্থাৎ অর্থগত সাদৃশ্য, ভাষাগত ভিন্নতা থাকলেও প্রবাদের মধ্যে একটা অর্থগত সাদৃশ্য আমরা দেখতে পাই। প্রবাদ কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কিত হতে পারে, অর্থাৎ আরেকটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি বিষয় বৈচিত্র্য থাকে, প্রবাদে থাকে বিষয় বৈচিত্র্য। তোমাদের প্রশ্নটা এরকম হতে পারে, প্রবাদ সম্পর্কে আলোচনা করো। তাহলে বৈশিষ্ট্যগুলি, প্রবাদ কি এবং প্রবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করার পর তোমরা বিভিন্ন ধরনের প্রবাদ এবং তাদের দু একটা উদাহরণ দিয়ে দিতে পারো। অথবা এইরকম প্রশ্ন হতে পারে, বিভিন্ন ধরনের প্রবাদগুলির পরিচয় দাও। তাহলে প্রবাদ কি সেটা একটু লিখে দিয়ে বিভিন্ন ধরনের যে পরিচয়, বিভিন্ন বিষয়ের পরিচয়, প্রবাদের যে বিষয় বৈচিত্র্য, সেগুলির সঙ্গে এক একটি বিষয় উল্লেখ করে নিয়ে একটি বা দুটি প্রবাদ সম্পর্কে লিখতে পারো। এবারে আসি আমাদের লৌকিক সাহিত্যের শেষ যে অংশ, শেষ যে ধারার কথা বলা হয়েছে, অর্থাৎ কথা। আমরা মানুষ, এবং সেটা প্রাগৈতিহাসিক যুগ হোক, মধ্যযুগ হোক কি এখনকার আধুনিক যুগ হোক না কেন, আমাদের একটা স্বাভাবিক প্রবৃত্তি হলো কৌতূহল। কোনো ঘটনা বা কোনো কিছু শোনার পর বা দেখার পর তুমি নিজেও দেখবে যে তুমি জানতে চাও কেন, বা তারপর কি হলো। আগের দিনে, অনেক আগের দিনে যখন এত লেখা, এত প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, এত মুদ্রণ যন্ত্র, এত সমস্ত ছাপার অক্ষরে বইপত্র, এই সমস্ত কিছু অ্যাভেলেবল ছিল না, এই সমস্ত কিছু যখন সহজলভ্য ছিল না, তখনও মানুষ কিন্তু এই কৌতূহলটা মানুষের মধ্যে ছিলই, এবং মানুষ প্রশ্ন করত। তারপর বিশেষত ছোটরা, মানুষ মাত্রই গল্প শুনতে আমরা ভালোবাসি, এবং ছোটরা তো অবশ্যই ভালোবাসে। তো এই যে কেন, কি হলো, তারপর, এই কৌতূহলগুলো থেকে জন্ম নিয়েছিল কিছু মৌখিক বিষয়ের, মৌখিক গল্পের, এগুলিকেই আমরা বলতে পারি কথা।
অর্থাৎ সমস্ত সাহিত্যই প্রাচীনকালের বলো, প্রাগৈতিহাসিক যুগে তো লেখা বা ভাষা ব্যবহার এগুলো বাদ দাও, এগুলো তো তখন ছিলই না, কিন্তু মধ্যযুগে বা সাহিত্যের একদম প্রাচীন যুগটাও মনে করে দেখো, সেই সময় খুব অল্প কিছু জিনিসই কিন্তু লেখা হতো, কিন্তু মানুষের এই যে অপার কৌতূহল, সেই কৌতূহল থেকে তারপর কি হলো এই গল্প শোনার যে প্রবৃত্তি, সেখান থেকে জন্ম নিয়েছিল লৌকিক সাহিত্যের একটি ধারা, যার নাম হলো কথা। অর্থাৎ কথাকে আমরা বলতে পারি কথা সাহিত্যের মৌখিক রূপ। গল্প বা উপন্যাস এগুলিকে আমরা বলি কথা সাহিত্য। তাহলে কথা হলো কথা সাহিত্যের মৌখিক রূপ। কথা সাহিত্যের মৌখিক রূপ হলো কথা। এই কথা এর অর্থাৎ গল্প, এই মৌখিক গল্পগুলিকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সেগুলি কি কি? নীতি কথা, উপকথা, পশু কথা, ব্রত কথা, পুরাণ কথা, বীর কথা ইত্যাদি। কি কি বললাম? নীতি কথা, পশু কথা, উপকথা, পুরাণ কথা, রূপকথা, ব্রত কথা, বীর কথা ইত্যাদি। কথা সাহিত্যের মৌখিক রূপ অর্থাৎ মুখে বলা যে রূপটা, যেটাকে আমরা কথা বলি, তার অনেকগুলি বিভাগ আমরা দেখতে পাই, যেমন নীতিকথা, পশুকথা, উপকথা, পুরাণ কথা, রূপকথা, বীর কথা, ব্রত কথা ইত্যাদি। এবারে আমরা একটু একটু করে এগুলি বোঝার চেষ্টা করি। দেখো, অনেক আগেকার দিনে যে সময় থেকে মানুষের এই কথার উৎপত্তি, অর্থাৎ গল্পের যে মৌখিক রূপ, কথা সাহিত্যের যে মৌখিক রূপ, তার যে উৎপত্তি, সেই সময় মানুষ কিন্তু প্রকৃতির অনেক কাছাকাছি ছিল। প্রকৃতির সঙ্গে মানুষের এই নিবিড় সম্পর্কের জন্যই প্রকৃতির বিভিন্ন বিষয় নিয়ে মানুষ প্রথমে গল্প বানিয়েছে। সেখানে এসেছে গাছপালার কথা, সেখানে এসেছে পশু পাখির কথা, এবং এই পশু পাখির উপরে কখনো দেবত্ব আরোপ করা হয়েছে, কখনো পশু পাখির উপরে নীতি কথা, পশু পাখির আচরণের মধ্যে দিয়ে মানুষকে নীতি শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যখন কথার মধ্যে প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের একটা প্রধান মুখ হিসেবে পশু, তাদের কথা উঠে এসেছে, তখন সেই গল্পগুলোকেই আমরা বলেছি পশু কথা। এই পশু কথার মধ্যে যখন বীরত্ব আরোপ করা হয়েছে পশুদের মধ্যে, পাখিদের মধ্যে যখন দেবত্ব আরোপ করা হয়েছে, তখন সেগুলোকে আমরা বলেছি উপকথা। আবার ধরো, যখন এই পশু পাখিদের আচরণের মধ্যে দিয়ে আসলে মানুষের জীবনকেই তুলে ধরে, মানুষের জীবনের মানুষের আচার আচরণগুলিকে পশুদের সঙ্গে একাত্ম করে দিয়ে দেখিয়ে যখন নীতি উপদেশ দেওয়া হয়েছে আমাদেরকে, তখন আমরা সেগুলোকেই বলেছি নীতি কথা। যেমন ধরো, ওই মনে আছে নিশ্চয়ই তোমাদের ছোটবেলার প্রত্যেকের শোনা গল্প, সেই ছাগলের কুয়োতে ঝাঁপ দেওয়ার গল্প, অথবা রাখাল এবং বাঘের গল্প, তারপর লোভী তাঁতি এবং তার সোনার ডিম পাড়া হাঁসের গল্প। তোমাদের নিশ্চয়ই মনে আছে খরগোশ এবং কচ্ছপের গল্প, শেয়ালের আঙুর ফল খাওয়ার গল্প। তো এই যে প্রচলিত লৌকিক সাহিত্যের এই যে কথাগুলি, এই প্রচলিত কথাগুলি হলো, এগুলোকে আমরা বলতে পারি পশু কথা, বলতে পারি নীতি কথা, বলতে পারি উপকথা। যখন এই পশু কথার মধ্যে দিয়ে বা এই ছোট ছোট কথার মধ্যে দিয়ে আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, তখন সেগুলি হয়ে গিয়েছে নীতি গল্প বা নীতি কথা। যেমন ইংরেজিতে এই নীতি কথাকে আমরা বলেছি ফেবলস, ঈশপের গল্প, ঈশপস ফেবলস। আবার বাংলায় রয়েছে হিতোপদেশ, সংস্কৃত পঞ্চতন্ত্রের গল্প, যেগুলো বাংলায় অনুবাদও করা হয়েছে। এই সব কিছুই হলো নীতি কথা বিষয়ক গল্প। এরপরে আসি আমরা পুরাণ কথা। তাহলে নীতি কথা, পশু কথা, উপকথা গেল। এবারে আমরা আসি পুরাণ কথা। পুরাণ কথা হলো
পুরাণের বিভিন্ন পুরাণ অর্থাৎ মাইথোলজি, তো সেই পুরাণের বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে ছোট ছোট কাহিনী। একটা তখনকার দিনে খুব বেশি মানুষ লেখাপড়া জানতো না বা পুঁথি পড়তে পারতো না, তারা কানে শুনে শুনে কোনো একজন মানুষের কাছ থেকে, শাস্ত্রজ্ঞ বা কোনো একজন মানুষের কাছ থেকে, শিক্ষিত মানুষের কাছ থেকে তারা যেগুলো শুনতো সেগুলো শুনে শুনে তারা মনে রাখতো, এবং হুবহু যে মনে রাখতে পারতো এমনটা তো নয়, তার সঙ্গে নিজেদের মনের মতো করে তারা অন্যকে গল্প শোনাতো। এইভাবে আবহমান কাল ধরে পুরাণের বিভিন্ন গল্প প্রচলিত, আমাদের মধ্যে এখনো প্রচলিত হয়ে আসছে। এই যে পুরাণের বিভিন্ন পুরাণ কেন্দ্রিক যে গল্পগুলি মৌখিকভাবে গল্প আকারে ছড়িয়ে পড়েছিল মানুষের মধ্যে, এবং এখনো যে ধারাটা বয়ে আসছে তাকেই আমরা বলি পুরাণ কথা। পুরাণ কথায় বিভিন্ন রামায়ণ মহাভারতের কোনো ঘটনা, অন্য কোনো পুরাণের কোনো ঘটনা, এগুলি নিয়েই পুরাণ কথার গল্পগুলোকে আমরা গড়ে উঠতে দেখি। এই পুরাণ কথার মধ্যে মানুষের জীবনের যে বিশ্বাস, তাদের আচার আচরণ, লৌকিক এবং ধর্মীয় বিশ্বাস, এগুলির ছবিটিকেও ফুটে উঠতে দেখি। তবে হ্যাঁ, পুরাণ কথা তার মধ্যে কিন্তু ধর্ম প্রচার বা ধর্মীয় বন্ধন, ধর্মের আঁটোসাঁটো বন্ধন, সেটা কিন্তু নেই। পুরাণ কথার মধ্যে রয়েছে পৌরাণিক নানান বিষয়ের গল্প, যেগুলির মধ্যে দিয়ে মানুষের বিশ্বাস, মানুষের আচার, মানুষের সংস্কার, মানুষের ধ্যান ধারণা, তাদের রীতিনীতি, এগুলিকে আমরা ফুটে উঠতে দেখতে পাই। এই গেল পুরাণ কথা। এরপর আসি রূপকথা। লৌকিক সাহিত্যের আর একটি প্রধান অংশ, লৌকিক সাহিত্যের কথা এই যে অংশ, তার একটি প্রধান অংশ হলো রূপকথা। রূপকথা ইংরেজিতে আমরা যাকে বলি ফেয়ারি টেল। এই ফেয়ারি টেলে সবসময় যে পরিদের থাকা বাধ্যতামূলক এমনটা কিন্তু নয়। ফেয়ারি টেল বা রূপকথার গল্পে থাকে রাক্ষস খোক্কস, রাজপুত্তুর রাজকন্যা, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, সোনার কাঠি, রূপোর কাঠি, তীরপূর্ণির ঘাট, কেশবতী রাজকন্যা ইত্যাদি ছড়াছড়ি। সুতরাং আমরা এটা মনে রাখবো, রূপকথার গল্প মানে, রূপকথা যাকে ইংরেজিতে আমরা ফেয়ারি টেল বলি, সেটি মানে যে সেখানে পরীদের কথা থাকবে, ব্যাপারটা এমনটা কিন্তু নয়। বরং বাংলা রূপকথার গল্পে তো পরীদের অস্তিত্ব খুব একটা চোখেই পড়ে না, বরং রাজপুত্র রাজকন্যা, তেপান্তরের মাঠ, যা যা বললাম তোমাদের, রাক্ষস, লাল কমল, নীল কমল, এদের ছড়াছড়ি, সোনার কাঠি, রূপোর কাঠি ইত্যাদিরই ছড়াছড়ি আমরা দেখতে পাই। তো এই রূপকথার যে গল্প, এই রূপকথার গল্প, প্রচলিত যে গল্পগুলি, তার একটি সংকলন, রূপকথার প্রচলিত গল্পগুলিকে সংগ্রহ করে তার একটি সংকলন প্রকাশ করেছিলেন একজন সাহিত্যিক, যার নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, এবং বইটির নাম তোমাদের সকলের জানা, যেটির নাম হলো ঠাকুরমার ঝুলি। এবারে আসি ব্রতকথা। প্রাচীন আমাদের যে প্রাচীন বাংলায় যে সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল, বাংলার প্রকৃতি যেরকম ছিল, তাতে মানুষজনের ভয়, নানান রকম প্রাকৃতিক দুর্যোগের ভয়, সাপের ভয় ইত্যাদি নানান রকম ভয় ভীতি মানুষের মধ্যে কাজ করত, এবং এই প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন বিপর্যয়গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণ মানুষ বৈদিক দেবদেবীর তুলনায় লৌকিক দেবদেবীকে পুজো করত। এই লৌকিক দেবদেবীদের পুজো করতে গিয়ে, লৌকিক দেবতাকে পুজো করতে গিয়ে, লৌকিক দেবদেবীদের পূজার্চনা করতে গিয়ে ব্রত কথার জন্ম হয়েছিল। কোন বিষয়ে, কোন দেবতাকে, কেন পুজো করা হবে, সেই বিষয়ক যে কথাগুলো, সেগুলি হলো ব্রত কথা। পৌষ লক্ষ্মী ব্রত বা ইতুলক্ষ্মী ব্রত, পুণ্যিপুকুর ব্রত, বসুধারা ব্রত, ভাদুলি ব্রত ইত্যাদি বাঙালি জীবনে প্রচলিত ব্রত। এখন যদিও যত আমরা আধুনিক জীবনে প্রবেশ করছি, এই লৌকিক জীবনের অঙ্গ এই ব্রত কথাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তোমরা যখন আরো বড় হবে বা সময় পাবে, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত বইটা একবার পড়ে নিতে পারো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে।
তো ব্রত কথা হচ্ছে লৌকিক কথার যে কথার লৌকিক সাহিত্যের যে একটা পার্ট বা অংশ কথা, তার একটা ধারা হচ্ছে ব্রত কথা। বাংলায় প্রচুর কথা ব্রত কথা প্রচলিত আছে, যেগুলি বললাম, যেমন বললাম পৌষ লক্ষ্মী ব্রত বা ইতু লক্ষ্মী ব্রত, পুণ্যপুকুর ব্রত, বসুধারা ব্রত, ভাদুলী ব্রত ইত্যাদি অসংখ্য ব্রত কথা ছড়িয়ে রয়েছে। এবং প্রত্যেকটি ব্রত কথার প্রত্যেকটি ব্রতের এক একটি আলাদা আলাদা কথা রয়েছে, অর্থাৎ আলাদা আলাদা গল্প রয়েছে, এগুলিকে নিয়ে তৈরি হয়েছে ব্রত কথা। আর একটা বিষয় আমরা কথার মধ্যে দেখতে পাই, সেটা হলো বীর কথা, যেখানে কোনো পশু বা কোনো দেবতা বা কোনো অলৌকিক কাহিনী, কোনো পৌরাণিক চরিত্রের ব্যাপার নেই, সাধারণ মানুষের কথায় বলা হয়েছে, কিন্তু সেখানে সেই মানুষটার উপরে দেবত্ব আরোপ করা হয়নি, অর্থাৎ তাকে দেবতা হিসেবে, তার মধ্যে অলৌকিক শক্তি রয়েছে এরকম ভাবে তাকে দেখিয়ে দেওয়া হয়নি। লৌকিক কথার মধ্যে বীর কথায় সাধারণ মানুষের বীরত্বকে চিহ্নিত করা হয়েছে, চিহ্নিত করে সেইভাবে মুখে মুখে যে গল্পগুলো প্রচলিত হয়েছে সেটি হচ্ছে বীর কথা। যেমন রবিনহুড বা যেমন রঘু ডাকাত, বাংলায় প্রচলিত যে বীর কথা, যে চরিত্র, বিখ্যাত যে চরিত্র রঘু ডাকাত বাংলার, সেই রঘু ডাকাতের গল্প সেটা বীর কথার গল্প। সেখানে কোনো দেবতা বা কোনো অলৌকিক শক্তি নেই, একজন ডাকাত তার বীরত্বের কাহিনী মৌখিকভাবে প্রচলিত হয়েছে, তাই এগুলি বীর কথার উদাহরণ। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে, বাংলা লৌকিক সাহিত্যে কথা বলতে কি বোঝো এবং বিভিন্ন ধরনের কথা সম্পর্কে আলোচনা করো। তাহলে আমরা এই যে আলোচনা করলাম, এরকম ভাবে প্রশ্নের উত্তরটা লেখার চেষ্টা করলে তোমাদের উত্তরটা যথাযথই হবে। আমরা লৌকিক সাহিত্যের তোমাদের পাঠ্য যে 4টি বিষয় লৌকিক সাহিত্যের মধ্যে, ছড়া, ধাঁধা, প্রবাদ এবং কথা, এর আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।